নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, বরং একটি রোগীর চিকিৎসা করে। একটি সুনির্বাচিত পটেন্টাইজড হোমিও ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে। সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে। এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে। এই ভিডিওটিতে আমি রোগ ও রোগীর বিভিন্ন লক্ষণ অনুযায়ী কোলাইটিস অর্থাৎ বৃহদন্ত্র প্রদাহে প্রয়োগ করা যেতে পারে এমন কিছু প্রসিদ্ধ 5টি হোমিও ঔষধসমূহ এবং বায়োকেমিক ঔষধসমূহ নিয়ে আলোচনা করব এবং তাহার সাথে কোলাইটিস থেকে আরোগ্য লাভ করার জন্য খুবই প্রয়োজনীয় কিছু নিয়মসমূহের বিষয়ে আলোচনা করব। কোলাইটিস অর্থাৎ বৃহদন্ত্র প্রদাহ হলো একটি জটিল ব্যাধি। এই রোগ সহজে যেতে চায় না বা তার থেকে আরোগ্য লাভ করতে পারাটা অনেকটা অসম্ভব হয়ে পড়ে। বৃহদন্ত্র অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন অনেকদিন ধরে প্রদাহিত হতে থাকলে এই রোগের সৃষ্টি হতে পারে। অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন এর ইনফ্ল্যামেশন এই রোগের প্রধান কারণ হয়ে থাকে। সাধারণ লক্ষণসমূহ যেমন কোলাইটিসের ব্যথা সাধারণত পেটের বাম দিকে অনুভব হয় এবং যতদিন রোগী বেঁচে থাকে ততদিন মিশ্রিত অর্থাৎ শ্লেষ্মা মিশ্রিত মল নির্গত হয়। পেটে ক্রমাগত অস্বস্তির ভাব অথবা পর্যায়ক্রমে তলপেটে ব্যথা এবং কোষ্ঠবদ্ধতা হওয়া এই রোগের প্রধান লক্ষণ হিসেবে দেখা যায়। এখন চলুন জেনে নেই লক্ষণ বিশেষে কোন কোন হোমিও ঔষধ সমূহগুলোকে কোলাইটিসের জন্য ব্যবহার করা যেতে পারে। আমি কোলাইটিসের জন্য প্রথম যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইড্রাস। চলুন জেনে নিই এমন কিরূপ প্রকৃতির বা স্বভাবের রোগীর ক্ষেত্রে হাইড্রাস্টিস ঔষধের প্রয়োগের কথা চিন্তা করা যেতে পারে। প্রধান মানসিক লক্ষণসমূহ হল মন খুবই বিষণ্ণ, উদাসীন, রোগী মনে করে মৃত্যু নিশ্চিত এবং এটি কামনা করে। অন্যান্য লক্ষণের মধ্যে যেমন অক্ষুধা বা ক্ষুধা, তাহার সাথে মুখে অরুচি, পেটে শূন্যতাবোধ, রোগী যদি জোর করে কিছু খেতে চায় পেটের মধ্যে দারুণ যন্ত্রণা হতে থাকে, জ্বালা করতে থাকে, পেট ফুলে ওঠে, অম্ল উদ্গার উঠতে থাকে, বমি হয়ে ভুক্ত দ্রব্য বেরিয়ে যায়, তৃষ্ণাহীনতা, রোগী দিন দিন জীর্ণ শীর্ণ হয়ে পড়ে, অঙ্গ প্রত্যঙ্গ হলুদ বর্ণ ধারণ করে, কোষ্ঠবদ্ধতাতে রোগী কষ্ট পেতে থাকে, পেট বায়ুতে পূর্ণ, অম্ল উদ্গার, অম্ল বমি, তিক্ত স্বাদ, গাঢ় চটচটে শ্লেষ্মাস্রাব, অনেক সময় তাহা সুতার মতো লম্বা হয়ে নির্গত হয়, হরিদ্রা বর্ণ। সকল শ্লেষ্মাস্রাব কখনো কখনো শ্বেতবর্ণের হয়, কিন্তু হলুদ বর্ণের স্রাবই ইহার বৈশিষ্ট্য। জিহ্বাতে পুরো প্রলেপ, সকল যন্ত্রণা, রাত্রে বৃদ্ধি, স্পর্শকাতরতা ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে হাইড্রাস্টিসের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। কোলাইটিসে উপযোগী হতে পারে আরেকটি প্রসিদ্ধ দ্বিতীয় হোমিও ঔষধটি হলো মার্কসল বা মার্কুরিয়াস সলুবিলিস। এখন জানা যাক কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে মার্কসল ঔষধটি ব্যবহার করা যেতে পারে। প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন রোগী প্রশ্নের উত্তর দিতে অনেক সময় নেয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং ইচ্ছাশক্তি কমে যায়, ক্লান্তিবোধ, অবিশ্বাসী। অন্যান্য লক্ষণসমূহ যেমন যে কোনো রোগের যন্ত্রণা রাত্রিকালে বৃদ্ধি হয়, শয্যায় ও উত্তাপে যন্ত্রণার বৃদ্ধি, গর্ভাবস্থায় বৃদ্ধি, রক্তহীনতার সহিত হাত ও মুখ ফুলে ওঠে, শোথ, জ্বালা, ফোলা, দুর্গন্ধ ও ক্ষত বর্তমান থাকে, জ্বালা, ফোলা, দুর্গন্ধ এবং ক্ষতর থেকে পুজ বা শ্লেষ্মা নির্গত হলে মার্কসলের প্রয়োগের কথা মনে করা যেতে পারে। রোগী অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না, গ্ল্যান্ড বা গ্রন্থির প্রদাহ, গ্ল্যান্ডের বৃদ্ধি, প্রদাহযুক্ত স্থান ফুলে ওঠে, জ্বালা ও ব্যথা করতে থাকে বটে কিন্তু প্রদাহযুক্ত স্থানে উত্তাপ প্রায় থাকে না, সূচিবিদ্ধবোধ, ব্যথা, অতিরিক্ত ঘাম, অতিরিক্ত লালানিঃসরণ ও অতিরিক্ত পিপাসা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। নিদ্রাকালে লালানিঃসরণ, ঘর্ম প্রচুর পরিমাণে নির্গত হয়, অর্থাৎ রোগীর ঘাম প্রচুর পরিমাণে নির্গত হয়। যত প্রচুর ঘাম নির্গত হয় যন্ত্রণা তত প্রবলভাবে বৃদ্ধি পায়। পিপাসা অত্যন্ত প্রবল, যেখানে পিপাসা নেই সেখানে মার্কসল এর প্রয়োগ হতেই পারে না। জিহ্বা পুরো ও দাঁতের ছাপযুক্ত, দন্তশূলে মার্কুরিয়াস সলুবিলিস খুবই ভালো কাজ করে। মুখে
থুতু জমে থাকা, উত্তাপে যন্ত্রণার উপশম হয়, মুখে ভীষণ দুর্গন্ধ, মলমূত্র, ঘাম, স্রাব দুর্গন্ধযুক্ত, রোগী দক্ষিণ পার্শ্ব চেপে শুয়ে থাকতে রোগীর অসুবিধা হয়, রোগীর মলত্যাগের পর কখনো শান্তি পায় না, মনে হতে থাকে আরও একটু মল নির্গত হলে ভালো হতো। পুজের উপর মার্কসলের ক্ষমতা অদ্বিতীয়। মনে রাখতে হবে মার্কসলে পুজ এবং শ্লেষার লক্ষণটি অধিক দেখতে পাওয়া যায়, কিন্তু মার্কুরিয়াস কর ঔষধে রক্তস্রাবের লক্ষণটি অধিক দেখা যায় ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বে আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে মার্কুরিয়াস সলুবিলিস ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ অবশ্যই করা যেতে পারে। কোলাইটিসে প্রয়োগ করা যেতে পারে তৃতীয় হোমিও ঔষধটি হলো মার্কুরিয়াস করসিভাস বা মার্কর। চলুন জেনে নেই কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে মার্কর হোমিও ঔষধটিকে কোলাইটিসের জন্য ব্যবহার করা যেতে পারে। প্রধান লক্ষণসমূহ যেমন রোগীর যে কোনো স্রাবই তাহা শরীরের যে কোনো দ্বার দিয়েই হোক তাহা অত্যন্ত দ্রুতগামী, ভীষণ ও ক্ষতকর হবে। রোগী অতি শীঘ্র দুর্বল হয়ে পড়ে। জীবাণু সংক্রান্ত বা শরৎকালীন আমাশয়ে মার্কুরিয়াস করকে ব্যবহার করা যেতে পারে। ঘন ঘন মলত্যাগের পরও রোগী শান্তি লাভ করে না বা স্বস্তি বোধ করে না। মলত্যাগের সময় যন্ত্রণা, আমাশয়ে রোগীর মলের সাথে রক্ত নির্গত হয়। মনে রাখতে হবে যে মার্কুরিয়াস কর ঔষধটি রক্তস্রাবের উপর ভালোভাবেই কাজ করে, আবার হোমিও ঔষধ মার্কসল পুজ এবং শ্লেষার উপর ভালো কাজ করে। রোগীর হাত পা ঠান্ডা হয়ে যায়, রোগী অতি শীঘ্র দুর্বল হয়ে পড়ে, ঘা থেকে পুজ রক্ত নির্গত হতে থাকে, জ্বালাময়ী রক্তস্রাব, মূত্রত্যাগকালে ভীষণ জ্বালা যন্ত্রণা ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে মার্কুরিয়াস কর ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। কোলাইটিসে প্রয়োগ করা যেতে পারে চতুর্থ হোমিও ঔষধটি হলো কলচিকাম। চলুন জেনে নেই কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে কলচিকাম ঔষধটি ব্যবহার করা যেতে পারে। প্রধান মানসিক লক্ষণসমূহ যেগুলো কলচিকাম রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন রোগী সবকিছু নিয়ে অসন্তুষ্ট থাকে, রোগীর রোগের কষ্টগুলো অসহনীয় বলে মনে হয়, ন্যূনতম বাহ্যিক উত্তেজনা যেমন উজ্জ্বল আলো, তীব্র গন্ধ, খারাপ আচরণ তাকে বিভ্রান্তির দিকে চালিত করে, স্মৃতিশক্তির দুর্বলতা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, বিশ্রামের জন্য আকাঙ্ক্ষা, বিস্মৃতি এবং বিক্ষিপ্ততা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। অন্যান্য লক্ষণসমূহ যেগুলো কলচিকাম রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন রোগীর খাদ্যে রুচি থাকে না, অর্থাৎ খাদ্যে অরুচি, খাদ্যদ্রব্যের ইচ্ছা তো মনেই আনতে পারে না, এমনকি খাদ্যদ্রব্যের গন্ধ রোগী সহ্য করতে পারে না, খাদ্যের পাশে গেলেই বা খাদ্য দেখলেই রোগীর বমি করার ইচ্ছা আসে, পেট ফাঁপা, গ্যাস সহ লিভারের পর ব্যথা, কোলাইটিস কলচিকাম রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। কলনে ক্রমাগত রামলিং এর অনুভব হওয়া। কলচিকাম রোগীর মল নির্গমন বেদনাদায়ক হয়ে থাকে, মল স্বল্প পরিমাণে বের হয়, মলের সাথে জেলির মতো শ্লেষা বের হতে দেখা যায়, রোগী মল ত্যাগের সময় মনে করে যেন তার মলদ্বার ছিঁড়ে যাচ্ছে। শরৎকালীন আমাশয় কলচিকাম রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, মলদ্বারে মল অনুভব করে কিন্তু বের করে দিতে পারে না। মূত্রস্বল্পতা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় এবং রোগীর মূত্র বন্ধ হয়ে পড়ে। মূত্রস্বল্পতার সাথে অনেক সময় শোথ দেখা দেয় এবং গ্যাটেপাতও দেখা দেয়। রোগীর মূত্র কখনো কখনো কালো বর্ণের দেখতে পাওয়া যায়। ভ্রমণশীল ব্যথা, গ্যাটেবাত রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। যে কোনো রোগের ব্যথা কলচিকাম রোগীর নড়াচড়ায় বৃদ্ধি হয় এবং উত্তাপ প্রয়োগে রোগী উপশম বোধ করে। কলচিকাম রোগীর পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার হয়, রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, প্রচুর পরিমাণে ঘাম কলচিকাম রোগীর নির্গত হয়, কলচিকাম রোগীর অতিরিক্ত লালা নিঃসরণ হয় ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে কলচিকাম ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে। কোলাইটিসে প্রয়োগ করা যেতে পারে পঞ্চম হোমিও ঔষধটি হলো আর্সেনিকা ম্যালবাম। চলুন জেনে নেই কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে আর্সেনিকা ম্যালবাম ঔষধটি ব্যবহার করা যেতে পারে। আর্সেনিক রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন পরের দোষ খুঁজে বের করার প্রবণতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর্সেনিক রোগী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে ভালোবাসে, রোগীর খুঁতখুঁতে স্বভাব। অন্যান্য প্রধান লক্ষণসমূহ যেমন নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যু ভয়। রোগীর অস্থিরতা ও মৃত্যু ভয়ের মূলে থাকে রোগীর শোচনীয় রোগাক্রান্ত অবস্থা বা রোগের ভয়াবহতা। মধ্য দিবা বা দিনের মধ্য অবস্থায় বা মধ্যরাত্রে রোগের বৃদ্ধি, অর্থাৎ দিনের বা রাত্রে 1টা থেকে 2টার মধ্যে রোগের যন্ত্রণার বৃদ্ধি হয়। হার্টফেল হওয়ার উপক্রম বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হবার সম্ভাবনা। প্রবল পিপাসা সত্ত্বেও ক্ষণে ক্ষণে রোগী স্বল্প জলপান করে এবং জলপান করা মাত্রই বমি করে ফেলে। ঠান্ডা জল রোগীর সহ্য হয় না, রোগী খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, রোগী জ্বালাযুক্ত স্থানে বা প্রদাহযুক্ত স্থানে গরম প্রলেপ বা সেক পছন্দ করে। আর্সেনিক রোগীর যে কোনো স্রাবই দুর্গন্ধযুক্ত, যেমন মল, মূত্র, এমনকি শ্বাস প্রশ্বাসও দুর্গন্ধযুক্ত। মনে রাখতে হবে যে যেখানে স্রাবের দুর্গন্ধ নেই সেখানে আর্সেনিক প্রয়োগ হতেই পারে না। আর্সেনিক রোগী অত্যন্ত শীতকাতর হয় এবং রোগী কুকুরের ন্যায় কুণ্ডলি মেরে শুয়ে থাকে ইত্যাদি। এবং এসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ
রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে আর্সেনিক ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, আর্সেনিকের ক্ষেত্র ব্যতীত ইহার প্রয়োগে ফল মারাত্মক হতে পারে। সেজন্য ইহা খুবই বুঝে শুনে এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা অতি প্রয়োজন। যদি কোলাইটিসে বায়োকেমিক ঔষধসমূহের ব্যবহার নিয়ে ভাবা যায়, তাহলে কোলাইটিসে ব্যবহার করা যেতে পারে এমন বায়োকেমিক ঔষধসমূহ যেমন ক্যালকেরিয়া ফস এবং নেট্রামফসকে কোলাইটিসে ব্যবহার করা যেতে পারে। আনুষঙ্গিক চিকিৎসা হিসেবে রোগীকে পেটের উপর গরম কাপড় জড়িয়ে রাখতে হবে বা হট ওয়াটারের ব্যাগ প্রদাহযুক্ত স্থানে প্রয়োগ করলে উপকার পাওয়া যায়। রোগীর স্থির হয়ে বিছানায় শুয়ে থাকা উপকারী। পথ্য হিসেবে সাগু, বার্লি ইত্যাদি সহজপাচ্য খাবার খেতে হবে। মাংস, ডিম এবং গুরুপাক দ্রব্যভোজন থেকে রোগীকে দূরে থাকতে হবে। একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে। ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কীভাবে, কোন শক্তি, কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে, যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি এর বইসমূহের বিষয়ে অধ্যয়ন করা, হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধনসমূহ বা মাধ্যমসমূহের বিষয়ে জানা এবং প্রসিদ্ধ ঔষধসমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি। বিভিন্ন বইসমূহ, প্রসিদ্ধ ঔষধসমূহ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।